হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে 25,112 অর্থাৎ 319 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 56,253 275 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ডিআইআই 3,658 কোটি টাকার সেল করেছে। অনেকদিন পরে দেখলাম ডিআইআই প্রায় 3600 কোটি টাকার কাছাকাছি সেল করেছে। এফআইআই 7,704 কোটি টাকা বাই করেছে। হঠাৎ করে মার্কেট ওঠার পেছনে কারণ ব্যাখ্যা করব, কিন্তু তার আগে মেন যে জিনিসটা জানার বা খুব লক্ষ্য করার সেটা হচ্ছে কি, উইকলি ভিত্তিতে উইকলি ভিত্তিতে নিফটি আজকে যে ক্লোজিংটা দিল সেটা কিন্তু তার যে এই আপ মুভে ফার্স্ট, মানে সবচেয়ে উপরে ক্লোজিং। কিভাবে? ধরুন, আপনি যদি দেখেন 12ই মের যে ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল, তার ক্লোজিং 25,020। দেন দিস ব্লু ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের ক্লোজিং তো নিচেই হয়েছে। দেন 2 জুনের যে ক্যান্ডেলের ক্লোজিং 25,003, অর্থাৎ এখানে 25,020, 25,003। আজকে কিন্তু ক্লোজিং দিল সবচেয়ে উপরে 25,112। অর্থাৎ রিসেন্ট যে হিস্ট্রিতে, গত মানে 6 মাসের হিস্ট্রিতে হাইয়েস্ট উইকলি ক্লোজিং দিল নিফটি, যেটা কিন্তু টেকনিক্যালি মার্কেটের ভাষায় কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফ্রেন্ডস, আজকে মার্কেট কেন উঠলো, যেটা এখনো পর্যন্ত লজিক দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি না, ট্রাম্প খুব পাল্টি খাচ্ছে। গতকাল এমন অবস্থা হয়েছে যে ওয়ার রুম খোলা হয়ে গেছে। অ্যাট এনি পয়েন্ট অফ টাইমে ইউএস ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে অ্যাটাক করবে। তার ঠিক 12-14 ঘন্টা পরে ট্রাম্প আবার কি করেছে, তার যে স্টেটমেন্টকে ঘুরিয়ে দিয়েছে। আমরা 2 সপ্তাহ ধরে দেখব যে আমরা ভাববো 2 সপ্তাহ, মানে তারা 2 সপ্তাহ ধরে একটু ভাবনা চিন্তা করবে। সুতরাং ট্রাম্প হচ্ছে টোটালটাই হচ্ছে একটা ম্যানিপুলেটিভ ক্যারেক্টার, এবং যারা তাকে ঠিক বুঝতে পারে তারা ভালো বুঝতে পারে, কিন্তু জেনারেল ইনভেস্টরদের জন্য ট্রাম্প হচ্ছে অত্যন্ত ডেঞ্জারাস এলিমেন্ট। যাই হোক, আমাদের মার্কেট আজকে উপরে ক্লোজিং দিয়েছে এবং ব্রডার মার্কেটেও কিন্তু হিউজ বাইং হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস, রিলায়েন্সের শেয়ারটাও যদি দেখা যায়, রিলায়েন্স কিন্তু হাইয়েস্ট উইকলি ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, রিলায়েন্স হাইয়েস্ট উইকলি ক্লোজিং দিয়েছে, মিনস রিলায়েন্সে কিন্তু নেক্সট যে লেভেল 1520-30 পর্যন্ত, অল টাইম হাই 1600। ঠিক আছে, মানে তার অল টাইম হাই পৌঁছতে আর 8-9% বাকি আছে। ঠিক আছে, তো রিলায়েন্সকে উপরে নিয়ে গিয়ে, আর অলরেডি এইচডিএফসি ব্যাংকও যদি দেখা যায়, সেও প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি আছে। সুতরাং আমরা ধরতে পারি নিফটি আমাদের যে প্রিভিয়াস 52 উইক হাই, সেই 52 হাইয়ের কাছাকাছি যাচ্ছে। ঠিক আছে, এবারে শনি রবি মাঝে আর কি হয়, এখন যুদ্ধ পরিস্থিতি সেখানে কোন দিকে দাঁড়ায় তার উপরে নির্ভর করবে মার্কেটের ফার্দার মুভমেন্ট। এই সপ্তাহে বেশ কয়েকটা ভালো বড় বড় মানে বড় বড় রিসার্চ অর্গানাইজেশনের ভালো রিসার্চ, যেমন ধরুন ম্যাকেনজি অ্যান্ড কো। তারা বলছে ইন্ডিয়ান কোম্পানিজ কুড এমার্জ as major players in shaping the global economy over the next decade, with 18 high potential sectors poised to generate 2 trillion in revenue by 2030। 18খানা সেক্টর, যারা সারা বিশ্বে প্রায়
2 ট্রিলিয়ন রেভিনিউ জেনারেট করতে পারে, $2 ট্রিলিয়ন, ঠিক আছে, 2 লক্ষ কোটি ডলার রেভিনিউ জেনারেট করতে পারে 2020, যেটা বর্তমানে 690 বিলিয়ন, অর্থাৎ এখান থেকে প্রায় 3 গুণ বেশি আগামী 4-5 বছরের মধ্যে, অ্যাকর্ডিং টু এ নিউ রিপোর্ট বাই ম্যাকেনজি অ্যান্ড কো। কি কি সেক্টর বলছে? ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড ব্যাটারিজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস, e-commerce. Among the other sector, it mentions semiconductor, medical devices, biopharma, aerospace and defense, and cloud computing. ক্লিয়ার? সুতরাং অত্যন্ত আশাব্যঞ্জক রিপোর্ট। আমি বারবার ধরে আপনাদেরকে বলছি, আজ থেকে ইনভেস্টমেন্ট করে কেউ যদি আপ টু 2030 পর্যন্ত ওয়েট করে যেতে পারে, হতে পারে তার পোর্টফোলিও একটা মিরাকেল জায়গায় চলে গেলেও যেতে পারে। কিন্তু মেন জিনিস হচ্ছে মাঝে কিন্তু আপনাকে আপনার যে কি বলে ধ্যান ভাঙানোর জন্য কিন্তু বহু রকমের প্রলোভন আসবে। এবারে যদি আপনি ধ্যান ভঙ্গ হয়ে যায় আপনার, তাহলে কিন্তু আপনি মাঝে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। তাই যদি 2030 পর্যন্ত টার্গেট নিয়ে ইনভেস্ট করে বসে থাকেন এবং সেক্টর বেছে বেছে আপনি 15টা সেক্টর দেখেন যেখানটাতে আপনার মনে হচ্ছে যে আগামী 5 বছর হাই রিটার্ন দেবে, এবং সেই সমস্ত জায়গায় আপনি তার লিডার শেয়ারগুলোকে দেখুন, ভ্যালুয়েশন দেখুন, ইনভেস্ট করুন, চুপচাপ বসে থাকার চেষ্টা করুন, বা আপনি মানে এসআইপি টাইপের করুন, আপনি অবশ্যই ভালো ফল পাবেন। ঠিক আছে? এমটার টেকনোলজি কি করে? এমটা একটা বড় অর্ডার পেয়েছে, প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি। এই এমটার টেকনোলজি কিন্তু শেয়ারটা 28-29 পর্যন্ত ভালো রেজাল্ট করবে বলে বলেছিল, ঠিক আছে, এবং এখনো বলছে। কিন্তু শর্ট টার্মে কিন্তু তারা মানে ম্যানেজমেন্ট বলছে শর্ট টার্ম প্রবলেম, বাট লং টার্মে আমরা কিন্তু মানে ভালো পারফর্ম করবো, আগামী 3-4 বছরের হরাইজনে আমরা ভালো পারফর্ম করব। এইটা নিয়ে কিন্তু অনেক বিবাদ হয়েছিল। যাই হোক, এটা কি করে? ডিফেন্স ওরিয়েন্টেড কোম্পানি, লিডিং ম্যানুফ্যাকচারার এনগেজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মিশন ক্রিটিক্যাল প্রিসিশন ইঞ্জিনিয়ার সিস্টেম ক্যাটারিং টু ক্লিন এনার্জি, সিভিল নিউক্লিয়ার পাওয়ার, ফুয়েল সেলস, হাইডেল অ্যান্ড আদার স্পেস অ্যান্ড ডিফেন্স সেক্টর। ক্লিয়ার? এবারে তারা একটা 10 বছরের কন্ট্রাক্ট পেয়েছে ওয়েদারফোর্ড প্রোডাক্টস জিএমবিএইচ। কোম্পানি কি করবে? তাদেরকে প্রথম বছরে 2026-এ 10 কোটি টাকার অর্ডার এক্সিকিউট করবে, বাকি 27 থেকে ফার্দার 9 বছর 90 কোটি করে তার অর্ডার এক্সিকিউট করবে। কোম্পানি প্ল্যান্স টু এক্সিকিউট দিজ অর্ডার্স ইন এ নিউ ফেসিলিটি অ্যাট আদিবাতলা দ্যাট শ্যাল বি অপারেশনাল বাই জুন 2026। ক্লিয়ার? গুড নিউজ ফর, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এমটার টেকনোলজিতে কিন্তু ইনভেস্ট করে বসে আছি। ফ্রেন্ডস, রেয়ার আর্থ মেটেরিয়াল, বিশেষ করে ম্যাগনেট, সেটা নিয়ে কিন্তু বাজারে কিন্তু খুব একটা মানে চাপা গুঞ্জন অত্যন্ত স্ট্রং হচ্ছে। চায়না's carb on rare earth export has set up alarm bells across the electronics industry, with speaker, wearable and television manufacturing warning of looming shortage of permanent magnets. Production could grind to a halt unless supplies resume, industry executive and association said. অবশ্য মানে these are all the news, যাদের দায়িত্ব তারা নিশ্চয়ই সাম অল্টারনেট ভাবনা চিন্তা করছে। ফ্রেন্ডস, ইকরা রিপোর্ট অনুযায়ী ইকরা যে ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর ইজ পয়েজড ফর এ হেলদি গ্রোথ ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2026, উইথ এন্টিটিজ অপারেটিং
in the segment expected to clock revenue expansion 15 থেকে 17% হারে তাদের revenue expansion হবে according to an analysis by rating agency ICRA. Growth momentum, it added, is primarily driven by strong execution progress on the back of a robust order book position. আর order bookটা কিসেই আছে না অপারেটিং ইনকাম অ্যান্ড order book এবং অপারেটিং ইনকামের রেশিও at 4.4 times as of ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 তুলনায় প্রায় 4.4 টাইম বেশি আছে। সুতরাং সেগুলো মানে এক্সিকিউশন হবে। সো দে আর ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু অনেকটা বেটার কন্ডিশনে আছে এগুলোকে এক্সিকিউট করার জন্য। বায়ো এনার্জি নিয়ে ফ্রেন্ডস আমাদের নীতিন গডকরি যিনি হচ্ছেন ইউনিয়ন মিনিস্টার ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে তিনি বলছেন যে আগামী 5 বছরের মধ্যে আমাদের ফসিল ফুয়েলের যে কি বলে থেকে যে আমরা এনার্জিটা নিই সেটার জায়গা বায়ো এনার্জি নিয়ে নেবে। অর্থাৎ বায়ো এনার্জি ক্যান কভার 50% of India's fossil fuel requirement in the next 5 years. He urged the Indian automobile industry to undertake research and development on alternative fuels. The minister also said that air pollution has become a major problem. ফসিল ফুয়েলের দ্বারা যে সমস্ত এনার্জি জেনারেট হয় তার জন্য কিন্তু প্রচুর কি হয় পলিউশন জেনারেট হয় and one of the key contributor to this is fossil fuel. He also pointed out that the transport sector is responsible for 40% of air pollution in the country because of fossil fuel. তাই ইলেকট্রিক ভেহিকেল বা হাইড্রোজেন ভেহিকেল এরকম বিভিন্ন রকমের জিনিস এনে কিন্তু দিস টাইপ অফ পলিউশন কন্ট্রোল প্লাস ইকোনমিক্যালি সেটাকে আরো ভায়াবল করার জন্য কিন্তু প্রচেষ্টা চালানো হচ্ছে। তাই বায়ো এনার্জি রিলেটেড যে ডেভেলপমেন্ট চলছে সেটা কিন্তু বায়ো এনার্জির মধ্যে কিন্তু সবকিছুই আছে, অর্থাৎ আমার সোলার এনার্জিও তার মধ্যে পড়ছে। ফ্রেন্ডস, নন্দন নীলেকানি আপনারা ভদ্রলোকের নাম শুনেছেন কিনা জানি না, বাট মানে উনি কিন্তু ভারত রত্ন পাবেন। ফার্স্ট অফ অল উনি হচ্ছেন কো ফাউন্ডার অফ ইনফোসিস। আমাদের যে আধার প্রজেক্ট আধার কার্ড, এই আধার কার্ডকে বাস্তবায়িত করেছেন কিন্তু নন্দন নীলেকানি। মানে খুব হার্ড ওয়ার্কিং এবং খুব ইন্টেলিজেন্ট আধার প্রজেক্টকে বাস্তবায়িত করেছেন উনি। দেন এই যে ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস যেটা আমরা ব্যবহার করে বর্তমানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে সবাইকে পয়সা পাঠাতে পারছি, এই সিস্টেমটাও কিন্তু ওনার নেতৃত্বে কিন্তু তৈরি হয়েছে। এখন তাকে আর একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার। Infosys co-founder Nandan Nilekani is poised to lead a government-appointed task force focused on digitizing and decentralizing the country's electric sector. Clear? কি হবে তাতে না এই ইনিশিয়েটিভ টু বি ফান্ডেড আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার বাদ দেন সো অ্যান্ড সো। তাতে কি হবে? রিডিউস generation, transmission and distribution costs by 25%, অর্থাৎ কারেন্ট প্রডিউস করা, তাকে ট্রান্সমিশন করা এবং সেটাকে প্রপারলি ডিস্ট্রিবিউশন করার জন্য এমন মেকানিজম তৈরি করা হবে যাতে করে প্রোডাকশন কস্ট 25% ফল করে যাবে। Official familiar with the development confirm Nilekani, who has been instrumental in developing Aadhaar and the unified payment system, is now expected to apply a similar digital first vision to energy system. Clear? এর দ্বারা কিন্তু সমস্ত পাওয়ার কোম্পানিতে কিন্তু এই 25% কাট ইন প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড জেনারেশন সবাই কিন্তু বেনিফিটেড হবে। ফ্রেন্ডস, আর এক
ভিশিয়নারি চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু উনি ওনার প্রিভিয়াস টার্মে এই আজকের যে হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদের মূল যে মাথা সেটা হচ্ছেন চন্দ্রবাবু নাইডু। উনি মাইক্রোসফট থেকে শুরু করে বিশ্বের বড় বড় কোম্পানিকে গিয়ে কিন্তু ডেকে এই হায়দ্রাবাদকে কিন্তু একটা হাইটেক সিটিতে, মানে সিলিকন ভ্যালির মতো করেছিলেন। কিন্তু অন্ধ্রপ্রদেশ এখন বিভক্ত হয়ে গেছে, একটা হয়ে গেছে তেলেঙ্গানা আর একটা অন্ধ্রপ্রদেশ। হায়দ্রাবাদ এখন তেলেঙ্গানার অঙ্গ। এবারে চন্দ্রবাবু নাইডু আবার চিফ মিনিস্টার হওয়ার পরে তিনি বিশাখাপট্টনমকে নিয়ে পড়েছেন, এবং বিশাখাপট্টনমে দেখুন ওনার স্ট্র্যাটেজিটা দেখুন। এই কিছুদিন আগে অত্যন্ত কম পয়সাতে 21 একর জমি দিয়েছিল টিসিএস কে, ঠিক আছে, বলছে যে 99 পয়সা ইচ, মানে পার একর দিয়েছে। আবার সেম আরেকটা কন্ট্রাক্ট করছে কগনিজেন্টের সঙ্গে, ঠিক আছে, যার হেডকোয়ার্টার হচ্ছে টিনেক, নিউ জার্সিতে। Cognizant has promised an investment of 1582 crore over the next 8 years in setting up an IT campus with 8,000 jobs in the coastal city of Visakhapatnam, about 600 kilometers from Hyderabad, 800 kilometers from Chennai, the two of India's biggest software hubs aside from the Bengaluru. কিভাবে দেখুন, নেতা যদি নেতৃত্ব ঠিক মতো দিতে পারে তাহলে কিন্তু সেই দেশের আজকে এই প্রসঙ্গে বলতে পারি সিঙ্গাপুর কিন্তু এই একই কারণে কিন্তু আজকে লাইমলাইটে, যে সেখানকার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা সে নেতৃত্ব যেভাবে সেটাকে ভিশন করেছেন তার উপরে নির্ভর করে সবকিছু তৈরি হয়। সুতরাং নাইডু বিশাখাপট্টনমকে কিন্তু মানে হায়দ্রাবাদ, চেন্নাই বা ব্যাঙ্গালোরের সমতুল্য করে তোলার ব্যাপারে অত্যন্ত উদ্যোগী। ফ্রেন্ডস, কালকে আমরা ডাটা সেন্টার শেয়ার নিয়ে চর্চা করেছিলাম। ভিডিওটা ভালো রেসপন্স পেয়েছি, আপনারা খুবই মানে তাতে আরো কিছু কিছু আপনারা কোয়ারি জিজ্ঞেস করেছেন। যেমন ধরুন টেকনো ইলেকট্রিক। ফ্রেন্ডস দেখুন, আপনি একটা বিজনেসের সব শেয়ার কিনতে পারবেন না। টেকনো ইলেকট্রিক আমার ফার্স্ট চয়েস এবং আমার হোল্ডিং এ আছে। আমার ওই ধরুন 1100 লেভেলে আমার কেনা, ঠিক আছে, অল্প পরিমাণই আছে। এবারে নেটওয়েভ টেকনোলজি, এবারে তিনটে কোম্পানি, আমরা কালকে অনন্তরাজ নিয়ে চর্চা করেছিলাম। অনন্তরাজের মেন কি ছিল? কনস্ট্রাকশন, রেন্ট অ্যান্ড ডাটা সেন্টার। টেকনো ইলেকট্রিকের কি না, টেকনো ইলেকট্রিক বেশ কিছুটা ইপিসি, ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন, মানে ইলেকট্রিক জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের উপরে কাজকর্ম করে কে? টেকনো ইলেকট্রিক, ঠিক আছে। তো একটু ডিফারেন্ট, মানে অনন্তরাজের তুলনায়, মানে আপনি ডাটা সেন্টার কেন্দ্রিক যদি বলতে চান কিছুটা ডিফারেন্ট। আর নেটওয়ার্ক টেকনোলজিটা হচ্ছে তার মূল, যে এটা হচ্ছে একটা আইটি সার্ভিসেস কোম্পানি। যেমন ধরুন আমার কাছে এলটিটিএস আছে, লার্সেন এন্ড টুব্রো টেকনোলজি সার্ভিসেস, এলটিটিএস, বা টাটা টেকনোলজি। নেটওয়ার্ক টেকনোলজিটা হচ্ছে ওই গ্রুপের মধ্যে পড়ে। সুতরাং একটা গ্রুপে বেশি জিনিস রাখার কোনো জাস্টিফিকেশন পড়ে না, তাই আমার কাছে যেহেতু ওইটা আছে। তো কিন্তু যার যেরকম পছন্দ, আপনারা বুঝতে পারছেন যে কোন সেক্টরটা আগামী দিনে ভালো রিটার্ন দেবে। এবার যদি আমি ভ্যালুয়েশনের নিরিখে দেখি, দেখুন এই তিনটে শেয়ার কিন্তু, মানে অনন্তরাজ, টেকনো ইলেকট্রিক এবং নেটওয়ার্ক, তিনটে কিন্তু একসঙ্গে পড়েছিল যখন ডিপসিক সফটওয়্যার এসেছিল চায়নার তরফ থেকে। তখন আপনি দেখবেন যে তিনটেই কিন্তু একসঙ্গে পড়েছিল, এবং তারপরে বেশ কিছুটা এদের মেদ কিন্তু ঝরেছে। টেকনো মেদ ঝরেছে, মানে এখন কম্পারেটিভলি অনেক বেটার ভ্যালুয়েশনে আছে। অনেক নিচে চলে এসেছিল, ঠিক আছে, প্রায় অর্ধেক হয়ে 791, 8 দুনে 1600।
না, মানে কি 50%-ও কম, কিন্তু তারপরে খুব তাড়াতাড়ি এই শেয়ারটা কিন্তু উঠেছে। এবং যদি দেখেন এখন এই টেকনো ইলেকট্রিক, এর যে পি, এর পি কত? টেকনো ইলেকট্রিক, হচ্ছে 41 এর কাছাকাছি পি, 45.6 এর পি। ঠিক আছে, অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে, পিটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং এখনো পর্যন্ত কিন্তু তার 52 হাই থেকে প্রায় 30% নিচে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মানে এখান থেকে উঠলে প্রায় 30% মতো আপনি রিটার্ন পাবেন। আর দ্বিতীয়ত আর যেটা জিজ্ঞেস করছেন, নেটওয়ার্ক টেকনোলজি, এটা কিন্তু বেশ কিছুটা ওই ভ্যালুয়েশন, যে মিসম্যাচের ব্যাপারটা থাকে, যে ধরুন আমি যেটা বলেছিলাম পি রি রেটিং, এটা কিন্তু পি রি রেটিং এর স্টেজে আছে। আপনি যদি এর প্রফিট এন্ড লস দেখেন, দেখুন 724 কোটি টাকার কি না সেলস বেড়ে হয়েছে 1149, 76 কোটি টাকা প্রফিট বেড়ে হয়েছে 114 কোটি, তার আগে 47। এবারে যদি আপনি দেখেন 9-এর ইপিএস 13 হয়েছে, 13-র ইপিএস 20 হয়েছে, হতে পারে এরপরে 20-র ইপিএস 32-33 চলে যেতে পারে। এবং তখনই কি হবে ধীরে ধীরে তার পিটা কিন্তু আলটিমেটলি ওকে তো পি কে কমাতে হবে, বুঝতে পেরেছেন? ধরুন পি যেটা, এই মিডিয়ান পি এখন দেখছে 134, এটা 80-র কাছাকাছি আছে। তো আগামী দিনে কিন্তু পিও কমবে, রেজাল্ট ভালো আসবে, পি কমবে, কিন্তু কোন জায়গাটাতে আমরা ফেসে যাব সেটা সবচেয়ে বড় ফ্যাক্টর। তো নেটওয়ার্ক টেকনোলজি দেখা যায় কারেকশন কিন্তু দিয়েছে। নেটওয়ার্ক, এরা কিন্তু হাইলি ভোলাটাইল, যেহেতু এদের বিজনেস, নেটওয়ার্ক টেকনোলজি এখন পাওয়া যাচ্ছে 1700 টাকায়, আর উঠে গেছিল কত? 3000 টাকায়। সুতরাং কিনতে পারেন, কিন্তু স্লো অ্যান্ড স্টেডিলি, খুব হুড়মুড় করবেন না। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। কথা হবে পরের